সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নামেই ভূমি সেবা মেলা, সমস্যার সমাধান মেলে না। দু একটি ব্যতিক্রম থাকলেও অসন্তোষ বেশি। আয়োজকদের দাবি সচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য। খালি কটি সে অফিসে যাও, এ অফিসে যাও, এ অফিসে যাও। মেলায় এসে আমি কোনো উপকার পাচ্ছি না। তাহলে তো আমরা আর এখানে আসতাম না, ভূমি অফিসে যেতাম। দেশে হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু। টিকা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগ ইউনিসেফের। সংকটের কথা জানিয়ে দেওয়া হয় 5টি চিঠি। সড়কে শৃঙ্খলা ফেরাতে পয়েন্ট পদ্ধতি চালু ট্রাফিক বিভাগের। 13 ধরনের অপরাধের জন্য এ শাস্তি বাতিল হতে পারে লাইসেন্স। বিষয়টি নিয়ে প্রচারের দাবি। পয়েন্ট বলে আর লাইসেন্স পাবো না, সে সারা জীবন পঙ্গু। এটা খুব ভালো সিস্টেম, তবে এটা অনেকে জানে না যে পয়েন্ট কাটলে কিছু পয়েন্ট অ্যাড হয় একটা নির্দিষ্ট সময় পরে। এই জিনিসটা সরকারের পক্ষ থেকে আমাদেরকে ভালোভাবে ওয়াকিবহাল করতে হবে। বিআরটি এর দরকার যে অত্যন্ত কঠিন একটা নিয়মের মধ্যে নিয়ে আসা। নিয়মের তোয়াক্কা না করে ঢাকায় অস্থায়ী হাটে আনা হচ্ছে পশু, বিক্রি খুবই কম। বাহারি নামের ও বিশাল গরু নিয়ে প্রস্তুত খামারিরা। দাম 8 থেকে 15 লাখ টাকা। বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে প্রথম দফায় 27 কিলোমিটার জমি পেল বিএসএফ। ক্ষমতায় আসার 11 দিনের মধ্যেই জমি হস্তান্তর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। বাংলাদেশের কাছে আবারও হোয়াইট ওয়াশ পাকিস্তান। সিলেট টেস্টে জয় 78 রানে। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতকে পেছনে ফেলে টাইগাররা এখন 5 নম্বরে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নামেই ভূমি সেবা মেলা, কিন্তু রাজধানীর তেজগাঁও ভূমি ভবনে চলমান এই আয়োজন নিয়ে সেবা প্রার্থীদের রয়েছে অসন্তোষ। স্টলে স্টলে ঘুরেও মিলছে না সমস্যার সমাধান, রয়েছে নানা অভিযোগ। খালি কটি সে অফিসে যাও, এ অফিসে যাও, এ অফিসে যাও। গেলে কি বই আর দরজা তো যাইতারি না, এর আগেই বার করে দেয়। তাহলে কি আমরা গরিব হয়ে কি ট্যাক্সি? মেলায় এসে আমি কোনো উপকার পাচ্ছি না। তাহলে তো আমরা আর এখানে আসতাম না, ভূমি অফিসে যেতাম। তাহলে এই মেলার উদ্দেশ্যটা কি? আমরা কি প্রধানমন্ত্রীর দাওয়াতে এসে কি প্রতারণার শিকার হচ্ছি? ভূমি অফিস মানেই সাধারণ মানুষের মনে ভয় আর ভোগান্তির ধারণা। তবে ভূমি সেবা মেলা উপলক্ষে কিছু মানুষ দ্রুত সেবা পাওয়ার অভিজ্ঞতা নিয়ে ফিরলেও বেশিরভাগ গ্রাহকই এই মেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমাকে কেউ সলিউশন দিতে পারছে না। এই মেলা করে গভর্নমেন্টের লক্ষ লক্ষ টাকা ক্ষতি খরচ করে কি লাভ পেলাম আমি? নিজের জমি নিয়ে ২৬ বছর ধরে ভোগান্তিতে থাকা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মমতাজ রহমান দম্পতি এসেছেন মেলায় সেবা নিতে। তবে বিভিন্ন স্টল ঘুরেও মেলেনি কাঙ্ক্ষিত সেবা। গ্রাসরুট লেভেলে যেটা জমির আসল যেখানে ঘটনাগুলো ঘটছে সেখানে হাত দিতে হবে। খাজনা দিব আমি, আর জমি মানুষ খাবে ২৪-২৫ বছর বা খাবে বা বেদখল করবে। ২৭ বছর ধরে যে আমি কোর্টের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, সেইটার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এবং আমি যাতে আমার জমিতে আমি ঠিকভাবে যেতে পারি। বুধবার রাজধানীর তেজগাঁও ভূমি ভবনের ভূমি সেবা মেলায় সারাদিন ঘুরে দেখা গেছে এমন সেবা না পাওয়া সাধারণ মানুষের তালিকা বেশ দীর্ঘ। যেমন গাজীপুরের শাহাবুদ্দিন, ছেঁড়া পর্চার কারণে তিনি জমি বিক্রি করতে পারছেন না। তারা কাজকে অ্যাভয়েড করার জন্য তারা আমাকে বলে দিল আপনার এই সেরাতেই চলবে। বাট আই বিলিভ যে কোনো ক্রেতা এই জমি কিনতে আসলে যে তার পর্চার ভলিউম সেরা, তারা কোনো তথ্য পেল না। মেলা এত আয়োজন, এত কিছু, এত ঢাকঢোল পিটানো, আমি তো ভাবছি যে এখন আসবো, এখন এসে এখানে নামজারি হবে, খাজনা দেবো, সব টাকা জমা দেবো, টাকা নিয়ে আসছি। ওনারা আমাকে আমার ডিস্ট্রিক্ট আবার দেখাই দিল, ওইখানে খবর নেন, ওইখানে খবর নেন। সারা বাংলাদেশের কাগজ এখান থেকে ডিস্ট্রিবিউট হয়ে বিভিন্ন জেলায় যাচ্ছে, এদের এখানে নাই কেন? এরা আমাকে এই ধরনের ভুল তথ্য দিচ্ছে কেন? আমি তাহলে তো সিলেট বসেই করতে পারতাম। তবে দু একটি ব্যতিক্রমও চোখে পড়ল। মেলায় এসে দ্রুত সেবা পাওয়ায় সন্তুষ্টির কথাও জানান কেউ কেউ। খতিয়ানের নাম্বার সঙ্গে নাম মিলে না বলে বারবার রিজেক্ট করতেছিল, আসছি ওরা ঠিক করে দিয়েছে।
মেলায় যে কোনো অভিযোগ নিষ্পত্তির কথা থাকলেও ভূমি কর্মকর্তারা বলছেন জনসচেতনতা বাড়ানোর জন্যই এই মেলার আয়োজন। মূলত হচ্ছে প্রচারের জন্য, কারণ এখনো আমাদের দেশের অনেক মানুষই জানে না যে আপনারা অনলাইনে ভূমি সেবা আমাদের 100% সেবাই আমরা ভূমি সংক্রান্ত দিতে না পারলেও 90% বা 95% সেবা আমরা অনলাইন ভিত্তিক দিচ্ছি। শুধু সচেতনতা নয়, মেলাকে আরও কার্যকর করতে গ্রাহকদের সমস্যার সমাধানে জোর দেওয়ার দাবি জানান আগতরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে একদিনে হাম ও এর উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময় নতুন করে 1408 জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে মোট 481 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট 45,128 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে 41,120 জন ছাড়পত্র পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত 5টি চিঠিতে সম্ভাব্য টিকা সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। তারা 10টি মিটিংয়ে সরকারের কর্মকর্তাদের কাছে একই কথা জানিয়েছিল। ইউনিসেফ মনে করে অন্তর্বর্তী সরকার টিকা ক্রয় প্রক্রিয়ায় পরিবর্তন আনায় দেশে সময় মতো টিকা আসেনি। বুধবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থার প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। 2024 into 2025 into 2026 2024 সাল থেকে সরকারের সাথে অন্তত 10টি বৈঠকে এই টিকা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এর পাশাপাশি 5 থেকে 6টি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছিল। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় উভয়কেই এই পরিস্থিতির বিষয়ে আগেভাগে অবহিত করা হয়েছিল। হামে মৃত্যু ও টিকা নিয়ে প্রতিদিনই সামনে আসছে নানা তথ্য। এ নিয়ে কি ভাবছেন সাধারণ জনগণ, এবারে দেখে নেব তা। হাম ও হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই মৃত্যুর তথ্য দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। এই হাম নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে? অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে হসপিটালে না এনে কোনো ডিসপেন্সারি থেকে ওরা ওষুধ খাওয়াচ্ছে, দেখতেছে কতদিন লাগে বা এরকম কিছু একটা। তো আমি বলবো যে এইসব না দেখে সঙ্গে সঙ্গে যেন হসপিটালে নিয়ে আসে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেয়। ওনারা বলতেছে আরও সিরিয়াস হলে নিয়ে আসবেন। ওষুধ টষুধ দিছে, সব কিছু দেখছে, আমরা রিকোয়েস্ট করছি, ও দুধও খাচ্ছে না, ও কিছু মুখে নিচ্ছে না। ওনারা বলতেছে অক্সিজেনের ইয়ে নিয়ে যান, যদি এর থেকে আরও ইমার্জেন্সি হয়ে যায় তাহলে নিয়ে আসবেন। ডক্টরে কি বললো বা বাইরে থেকে যে একটা উদাহরণ দিচ্ছে, ওগুলো আমি বিশ্বাসে নিতেছি না। আমার যখন যেটা হওয়ার কথা সেটাই হবে। এটা কিভাবে নির্মূল করা যায় বা কিভাবে সচেতন থাকা যায়, মানে এর লক্ষণ কি কি, কোথায় যেতে হবে, এগুলো যদি আমাদের সরকার থেকে শেখানো হইতো বা কিভাবে এটা ভালো হয় করলে, সেটা করলে ভালো হয়। একটু অভিজ্ঞতা হয়েছে, খবর টবর দেখে একটু অভিজ্ঞতা হয়েছে আর কি। যতটুকু না জানি, এটা যদি সরকারের তরফ থেকে, সিটি কর্পোরেশনের থেকে যদি মহল্লায় মহল্লায় আইসে একটু বইলা যায়, তদন্ত করে, তাহলে এটা ভালো হয় আর কি, সবাই জানে। হাম আসলে বেঁচে যাওয়ার এটা টিকাটা তো দেওয়া হয় নাই, সঠিক টাইমে যে একটা টিকা ছিল ওই টিকাটা দেওয়া হয় নাই। 56% টিকা ছিল দেশে, তারা এগুলো ভালোভাবে পুশ করে নাই। তারা আসলে এই বিষয়ে অভিজ্ঞও না বা টাকাটা এই খাতে তারা খরচ করতে চায় না। আমি 100% দায়ী করছি আপনার ইন্টালি গভর্নমেন্টকে। যাচ্ছি পরের প্রসঙ্গে। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা নিয়ে আইনজীবীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। বিষয়টিকে তারা আদালত অবমাননা হিসেবে উল্লেখ করেন। আগামী 7 জুনের মধ্যে সরকার আপিল না করে সচিবালয় বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করলে আইনি লড়াই শুরুর ঘোষণা দিয়েছেন আইনজীবী শিশির মনির। দেশে স্বাধীন বিচার বিভাগের দাবি দীর্ঘদিনের। এ দাবিতে 1995 সালে তৎকালীন বিচারক মাজদার হোসেন সহ কয়েকজন বিচারক মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে 1999 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার রায় দেয়। সেই ধারাবাহিকতায় 2025 সালে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে এবং 11 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় চালু হয়। এর মাধ্যমে বিচারক নিয়োগ, বদলি, পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রম সুপ্রিম কোর্টের অধীনে আসে।
তবে বিএনপি সরকার ক্ষমতায় এসে এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়। গত 9 এপ্রিল সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয়ের রহিতকরণ বিল পাশ হয়। ফলে সচিবালয়ের আইনগত ভিত্তি বিলুপ্ত হয় এবং বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আবার আইন মন্ত্রণালয়ের অধীনে ফিরে যায়। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিব সহ 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। বিষয়টি নিয়ে আইনজীবী শিশির মুনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা আদালত অবমাননা। সরকার গতকালকে রাতে যা করেছেন এটি সিরিয়াস কন্টেম্প্ট করেছেন, আদালত অবমাননা করেছেন। এখনো হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশনটা বহাল আছে। সেকেন্ড হলো যে রিট পিটিশনটি পেন্ডিং আছে, 5ই জুনের পরে এটি শুনানির জন্য আসবে। থার্ড হলো আদালত হাইকোর্ট বিভাগ বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলকে যে পায়াস উইশের কথা বলেছিলেন সেই উইশের প্রতি তারা বিন্দু পরিমাণ শ্রদ্ধা দেখান নাই। আর চতুর্থত হলো এই কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি দেশ এবং দেশের বাইরে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে বলেও জানান তিনি। যে কাজ এখন করছেন এটা অনেকটা পিছন দিকে ঠেলে দিচ্ছেন সবকিছুকে। তারা পিছনে দেখছেন, তারা ফরওয়ার্ড লুকিং না, তারা রিফর্মের পক্ষে না, তারা বিচারকদেরকে স্বাধীনতা দেওয়ার পক্ষে নয়, বিচারকদের নাকে তারা নাক পাশ লাগিয়ে রাখতে চান। এটি শুধু দেশের জন্যই ক্ষতি হবে না, দেশের ভাবমূর্তি দেশের বাইরেও ক্ষতি হবে। আমরা বিশ্বাস করব যারা তারা এগুলো থেকে বিরত থাকবেন। আমরা আগামীকালকেই একটি কন্টেম্প্ট পিটিশন দায়ের করব। সচিবালয় প্রতিষ্ঠার সময় উচ্ছ্বাস প্রকাশ করা বর্তমান আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের নীরবতা নিয়েও সমালোচনা করেছে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। সেই আগের যে আইন অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ায় সেখানে বর্তমান যিনি আইনমন্ত্রী তিনি তৎকালীন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনিও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কিন্তু বর্তমান বিচার বিভাগের অর্থাৎ বিচার বিভাগ সংশ্লিষ্ট বিষয়সমূহে এই দুইজন নেতৃস্থানীয় ব্যক্তিদের নীরবতা এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের এই প্রক্রিয়ায় সরকারি রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক যে আচরণ বা অংশগ্রহণ সেটি আমাদেরকে ব্যথিত করেছে। ফেরত নেওয়া ওই কর্মকর্তাদের মধ্যে 9 জন জেলা দায়রা জজ, 2 জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 3 জন যুগ্ম জেলা জজ এবং 1 জন জ্যেষ্ঠ সহকারী জেলা জজ রয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনমনে আস্থার সংকট তৈরি করতে পারে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দিতে বুধবার সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিটিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্যারেড গ্রাউন্ডের মঞ্চে আসেন তিনি। শুরু হয় আকর্ষণীয় বুত্থান মহড়া প্রদর্শনী। এ সময় মহড়ায় অংশ নেওয়া সদস্যদের সাথে করমর্দন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিটিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই বিশাল সংখ্যক কর্মকর্তা এবং সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা এবং কার্যক্রম পদক্ষেপের আলোকে আপনাদের ভিশন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে 47টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে 47টি আনসার ব্যাটালিয়নের মধ্যে 16টি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত। বাহিনীর 52,000 অঙ্গীভূত আনসার সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় সময়ে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলা বাহিনীর জন্য চেইন অব কমান্ড অপরিহার্য।
যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। 2024 সালের 5ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে আরও মানবিক বাহিনী হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে এখন ঝুঁকিতে পড়বে চালকের লাইসেন্স। প্রতিটি লাইসেন্সে থাকছে 12 পয়েন্ট। অনিয়ম করলে এই পয়েন্ট কেটে নেওয়া হয়। সব পয়েন্ট শেষ হয়ে গেলে বাতিল হবে লাইসেন্স। সড়কের শৃঙ্খলা নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষটি। এতদিন ট্রাফিক আইন ভাঙলে চালকদের কপালে জুটত শুধু জরিমানা কিংবা মামলার কাগজ, কিন্তু সে প্রথাগত শাস্তিতে কি সড়কে শৃঙ্খলা ফিরেছে? উত্তরটা সম্ভবত না। আর তাই এবার সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর দাওয়াই নিয়ে এসেছে বিআরটিএ এবং ট্রাফিক পুলিশ, যার নাম ডিমেরিট পয়েন্ট পদ্ধতি। ঢাকা শহরের সড়কে নৈরাজ্য কমাতে এবার কঠোর অবস্থানে ট্রাফিক বিভাগ। গাড়ি বা লাইসেন্স জব্দ বা জরিমানার পাশাপাশি এখন চালু হয়েছে ডিমেরিট পয়েন্ট পদ্ধতি। বিআরটিএ সফটওয়্যারে লাইসেন্সধারীর নামে বরাদ্দ থাকে 12 পয়েন্ট। আইন ভাঙলেই সেই পয়েন্ট কেটে নেওয়া হচ্ছে। গত 2 মাসে প্রায় 700 চালকের লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে 11 জনের মতো চালক আইন অমান্য করেছেন। বর্তমানে বাস, ট্রাক, মাইক্রোবাস সহ বড় যানবাহনের ক্ষেত্রে এটি কার্যকর হলেও ভবিষ্যতে মোটরসাইকেল চালকদেরও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। উল্টো পথে গাড়ি চালানো, সিগন্যাল অমান্য করা, অবৈধ পার্কিং কিংবা অতিরিক্ত ভাড়া আদায়ের মতো 13টি নির্দিষ্ট অপরাধের জন্য কাটা হচ্ছে পয়েন্ট। গতিসীমা লঙ্ঘন বা হর্ন বাজালে 1 পয়েন্ট, আর ইচ্ছাকৃতভাবে পথ আটকানো বা অতিরিক্ত পণ্য পরিবহন করলে 2 পয়েন্ট কাটা হবে। আর সেই পয়েন্ট কাটা হচ্ছে আইন অমান্য করে, জরিমানা এবং মামলা হলে তার নথি দেখে। 12 পয়েন্ট বলে আর সে লাইসেন্স পাবো না, সে সারা জীবন ধরে পঙ্গু। ড্রাইভিং লাইসেন্সের পয়েন্টটা কাটা এটা খুব ভালো সিস্টেম, তবে এটা অনেকে জানে না যে পয়েন্ট কাটলে কিছু পয়েন্ট অ্যাড হয় একটা নির্দিষ্ট সময় পরে। এই জিনিসটা সরকারের পক্ষ থেকে আমাদেরকে ভালোভাবে ওয়াকিবহাল করতে হবে। তবে আসার কথা হলো, কোনো চালক টানা 6 মাস আইন মেনে চললে আপিলের মাধ্যমে হারানো পয়েন্ট ফেরত পাওয়ার সুযোগ থাকছে। আমরা বলেছি যে যত কম পারা যায় এই গাড়ির বিরুদ্ধে মামলা কম হবে। মামলা খাবে ড্রাইভার, এবং সড়ক পরিবহন আইনে যে 12 পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে তার পয়েন্ট কাটা শুরু হবে, এবং কাটতে কাটতে একসময় দেখবেন যে তার ড্রাইভিং লাইসেন্স তো সাসপেন্ড হয়ে যাবে। একটা ড্রাইভিং লাইসেন্স যখন সাসপেন্ড হয়ে যাবে তখন বিআরটিএর দরকার যে অত্যন্ত কঠিন একটা নিয়মের মধ্যে নিয়ে আসা। সফটওয়্যারের মাধ্যমে এই তথ্য বিআরটিএ সার্ভারে জমা হচ্ছে। কোনো চালকের পয়েন্ট 10-এ নেমে এলে তাকে সতর্কবার্তা পাঠানো হবে, আর 12 পয়েন্ট শূন্য হয়ে গেলেই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে লাইসেন্স। ট্রাফিক পুলিশকে আরও যদি আমরা প্রযুক্তির সহায়তা দিতে পারি, যাতে কিনা সে ভেহিকেলের আনফিটের জন্য ফিটনেসের সংক্রান্ত বিষয় মালিককে, চালকের ভুলের জন্য চালককে বা অন্যান্য ক্ষেত্রে যদি আমরা এটা ব্যবহার করতে পারি, দেখা যাবে যে আসলে পুলিশের শারীরিক যেই পরিশ্রমটা করতে হতো সেটা কমে যাবে, বরং তারা প্রযুক্তির সহায়তা নিয়ে তারা সুন্দর এনফোর্সমেন্ট করতে পারবে। পকেটের জরিমানার চেয়ে লাইসেন্স বাতিলের ভয়ই চালকদের সিগন্যাল মানাতে বেশি বাধ্য করবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। তাই নিরাপদ সড়ক আর নিজেদের লাইসেন্স বাঁচাতে নিয়ম মানার কোনো বিকল্প নেই। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। জানাবো কোরবানির পশুর হাটের খবর। ইজারার নিয়ম অনুযায়ী এদের আগে 5 দিন থেকে কোরবানির পশুর হাট শুরুর কথা রয়েছে। তবে রাজধানীর বেশিরভাগ হাটে এর মধ্যে গরু ছাগল আসতে শুরু করেছে, তবে ক্রেতার সংখ্যা খুবই কম। আগামী 28শে মে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর 24টি জায়গায় অস্থায়ী পশুর হাট বসেছে। ডিএনসিসি এবং ডিএসসিসি এই হাটগুলো বসিয়েছে। আমরা বর্তমানে আছি রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার হাটে। এখানে এসে দেখলাম যে বিভিন্ন পশু, গরু, ছাগল এখানে উঠেছে। এখন পর্যন্ত যে বিক্রির যে তালিকা বলি অথবা ইতিহাস বলি, যে এখন পর্যন্ত বিক্রি 2-1টা হয়েছে, খুব বেশি বিক্রি এখন পর্যন্ত শুরু হয়নি। আশা করা যাচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের
ভিতরে পুরোদমে বিক্রি শুরু হবে। চুয়াডাঙ্গা, পাবনা এই অঞ্চল থেকে মোটামুটি বেশ কিছু গরু এসেছে এবং অর্ধেক গরু বলা যেতে পারে এই অঞ্চল থেকে এসেছে। আমরা এতটুকু যেই খামারিদের সাথে কথা বলে এই বিষয়টা জানতে পেরেছি। আমরা একজন খামারের সাথে কথা বলবো, জানতে চাইবো যে উনি কোথা থেকে আসলেন। আমি চুয়াডাঙ্গা থেকে এসেছি, আর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে এসেছি। আচ্ছা, কয়টা গরু? আমি 15টা গরু আনিছি। আচ্ছা, গরুগুলোর ওজন কেমন হবে? ওজন 10 মন, হাইট 10 মন, 7 মন, 12 মন আছে এবং নিম্ন 3.5 মন পর্যন্ত নিম্ন এই ধরনের গরু আমি এনেছি। আচ্ছা, আপনি এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি? আমি বিক্রি এখন গতকালকে সন্ধ্যে একটু আগে নামিয়েছি, গরু এখনো বিক্রি হয়নি। একটা গরু 2,90,000 টাকা দাম হয়েছে, আমি ছাড়িনি। সব গরু কালারফুল গরু, লাল কালার, এবং গরু খুব নজস্বী গরু এবং সবাই দেখতেছে গরু, খুব এলাকার জনগণ এবং কাস্টমাররা খুব দেখতেছে। আমি যদি দাম 3.5 লাখ চাই, সেরা মনে করেন যে 1,80,000 মাসে গরু চলে যেত, এখন তো এরকমই হচ্ছে না। যতটুকু বোঝা যাচ্ছে যে আগামী 2-1 দিন পর থেকে গরুর হাট জমে যাবে, এরকমটাই মনে হচ্ছে। কুরবানির হাটে তোলার অপেক্ষায় দিনাজপুরের সম্রাট, চাঁপাইনবাবগঞ্জের নবাব আর পাবনার সাদা সুলতান। এদের দাম হাঁকা হচ্ছে 8 থেকে 15 লাখ টাকা পর্যন্ত। বিশাল আকৃতির এসব পশুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানোর দাবি মালিকদের। বিশাল দেহের ধূসর রঙের ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় 10 ফুট, উচ্চতা 5 ফুট, 30 মণ ওজন ষাঁড়টির নাম রাখা হয়েছে সম্রাট। দাম হাঁকা হবে 12 লাখ টাকা। এটা সম্রাট। সম্রাটের মালিক দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্য দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি জানান, সম্রাটকে দেশীয় খাবারের পাশাপাশি কাঁচা কলা, গাজর, আপেল, কাঁঠাল সহ বিভিন্ন মৌসুমী ফল খাওয়ানো হয়। প্রতিদিন খরচ 800 থেকে 1000 টাকা। বছর থেকে লালিত পালিত করতেছি দেশীয় খাবার খাইয়ে, ঘাস, খড়, ভুট্টার আটা, গমের ভুসি, খৈল, মসুর কালাই, দেশীয় সিজনারি ফল খাওয়াই, যেমন কাঁঠাল কম দাম পাওয়া যায়। আবার দেখা গেছে কিছু সবজি, কাঁচা বাজার, পাতাকপি, এই ধরনের কিছু কম দামি যেগুলো ফল পাওয়া যায় এগুলোকে খাওয়াই লালিত পালিত করে বড় করছি। সাদা কালো রঙের বিশাল দেহ, শান্ত চলন বলন আর আভিজাত্যের অবয়ব। নাম নবাব। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ইউসুফ আলী বিশ্বাসের খামারে পরম মমতায় বড় হয়েছে নবাব। 3 বছরের প্রচেষ্টায় বর্তমানে 4 দাঁতে নবাবের দৈর্ঘ্য প্রায় 8 ফুট, ওজন 25 মণ। ঘাস, খড়, ভুট্টা, গম, খৈল ও ভুসি নবাবের মূল খাবার। আমার খামারে একটা বড় গাভী ছিল, ওখানেই তাকে বীজ দিই, উন্নত মানের বীজ দিই। বীজ দেওয়ার ফলে এরকম একটা আমরা প্যারাই পাইছি, গরু পাইছি। এই গরুটাকে লালন পালন 3 বছর যাবৎ করার পরে এখন বর্তমানে ওনার ওজন 25 মণ দাঁড়িয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের নামের সাথে মিল রেখে নবাব নাম দিয়েছি এবং নবাবের মতোই তার চলাফেরা এবং খুব ভদ্র নম্র ধরনের এই গরুটি। ধবধবে সাদা, দৈর্ঘ্য 6 আর প্রস্থে 9 ফুট। পাবনার বিশাল এই ষাঁড় গরুর নাম সাদা সুলতান। 15 লাখ টাকায় বিক্রির প্রত্যাশা মালিকের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য একটি গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে গঠিত হবে পরামর্শক কমিটি। তারা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো যাচাই বাছাই করে সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে। রাজধানীতে বুধবার বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অন্যান্য বক্তারা গণমাধ্যমের জন্য একটি সুনির্দিষ্ট আর্থিক কাঠামো তৈরির উপর গুরুত্ব দেন। দেশে গণমাধ্যম সংস্কার ও নিরাপদ নিউজরুম গঠনের অগ্রগতি বিষয়ে বুধবার সেমিনারের আয়োজন করে বিবিসি মিডিয়া অ্যাকশন, যেখানে গত 15 মাসে তাদের অর্জন, অভিজ্ঞতা ও করণীয় তুলে ধরা হয়। এতে বক্তারা বাংলাদেশের স্বাধীন, দায়িত্বশীল ও জনস্বার্থ ভিত্তিক গণমাধ্যমের জন্য সহায়ক পরিবেশ তৈরির গুরুত্ব তুলে ধরেন। বলেন, গণমাধ্যমের নৈতিক মানোন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম গড়ে তোলা সম্ভব। আমাদের নিজেদের দায়িত্বটা অনেক বেশি। শক্তিশালী ও কল্যাণমূলক গণমাধ্যম প্রতিষ্ঠায় সংবাদকর্মী ও প্রতিষ্ঠানের জন্য টেকসই আর্থিক কাঠামো তৈরির পরামর্শ দেন সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান। সাংবাদিকদেরও আর্থিক নিরাপত্তা দরকার এবং সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান যেটা, সেই প্রতিষ্ঠানেরও টেকসই আর্থিক একটা বিজনেস মডেল
থাকা দরকার। একটা গণতান্ত্রিক সরকার একটা স্বাধীন গণমাধ্যম চায়, রেসপন্সিবল ক্রেডিবল গণমাধ্যম চায়, তার সাথে সে ইন্টারঅ্যাক্ট করতে চায় এবং তার সাথে সংঘাতে যেতে চায় না। সবসময় যে সব ভালো লাগবে তা কিন্তু না। মন্ত্রী মহোদয়ের কাছে আসতে চাই। তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে চায়। যখনই সরকার সম্পর্কে অভিযোগগুলি আমাদের খুবই পরিচিত অভিযোগ এবং বেশিরভাগই সত্য অভিযোগ। মালিকদের বিরুদ্ধে সাংবাদিকদের যে অভিযোগ সেগুলি কি তাও আমরা জানি। আবার একই সঙ্গে সরকার এবং মালিক উভয় পক্ষের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার তার যার যার স্বার্থে সেই সুযোগে সাংবাদিকতার নামে একটা অপসাংবাদিকতাও যে চলে, ক্লায়েন্ট অ্যান্ড প্যাট্রন রিলেশন তৈরি হয়। অতএব সমস্যাটা কিন্তু একটা সামগ্রিকভাবে এই বাংলাদেশের গণমাধ্যমের ক্ষেত্রে একটা টোটাল ইকোসিস্টেমের প্রবলেম হিসেবে আছে। বিবিসি মিডিয়া অ্যাকশন এই প্রথম দেশের সম্প্রচার সাংবাদিকদের জন্য কোড অব এথিক্স, নিরাপদ নিউজরুমের জন্য যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিক্রিয়া প্রোটোকল, নির্বাচনকালীন রিপোর্টিং গাইডলাইন এবং সাংবাদিকদের জন্য সহায়ক বিভিন্ন টুলস ও প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। বিধিবিধান আরোপ করা হয়েছিল যেটি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রথম দফায় ২৭ কিলোমিটার জমি বিএসএফের কাছে হস্তান্তর করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে রাজ্যের সচিবালয় নবান্নের সভাঘরে বিএসএফের সঙ্গে আয়োজিত এক বৈঠকে জমি হস্তান্তর করেন তিনি। এর মধ্য দিয়ে ক্ষমতায় আসার ১১ দিনের মধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। মোট ৪,০০০ কিলোমিটার সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই ২,২০০ কিলোমিটার। এর মধ্যে ৬০০ কিলোমিটার অংশে এখনও কাঁটাতার নেই। আর এই ছিল দীপ্ত রাতের সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।